এক ভাই যার হাত দুটো তৈরি হয়েছে শুধু মারামারি করার জন্য, বক্সিং রিং কাঁপানোর জন্য, আর আরেক ভাই যার আঙুলগুলো যেন জাদুর মতো পিয়ানোর উপর সুর তোলে। কিন্তু বাইরের পৃথিবীর কিছুই সে বোঝে না। সম্পূর্ণ দুটো আলাদা জগতের এই দুই ভাইকে যখন পরিস্থিতির চাপে একসাথে থাকতে হয় তখন কি হতে পারে? এই গল্প শুধু দুই ভাইয়ের নয়, এই গল্প একজন মায়ের ভালোবাসার, তার আকুতির। এই গল্প ঘৃণার সম্পর্ক থেকে জন্ম নেওয়া এক অসাধারণ ভালোবাসার। আজ আপনাদের শোনাবো কেস টু দ্য হার্ট সিনেমার সেই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা দেখলে আপনি হাসবেন, কাঁদবেন আর পরিবারের গুরুত্ব নতুন করে বুঝবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা কিম নামের এক যুবককে দেখি, যে একটা জিমে শরীর চর্চা করছে। আসলে সে এই ছোটখাটো জিমটাতে একজন সহকারী হিসাবে কাজ করে। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেওয়া, প্রচারের জন্য নোটিশ বিলি করা আর জিমের মালিককে টুকটাক সাহায্য করা, এটাই তার রোজকার রুটিন। কিমের নিজের কোনো বাড়ি নেই, তাই সে জিমেরই এক কোণের ঘরে কোনো মতে রাত কাটায়। একদিন টিভিতে বক্সিং ম্যাচ দেখতে দেখতে তার মনটা বেশ খারাপ হয়ে যায়, কারণ অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্নটা সে দেখত তা আর পূরণ হয়নি। এরপর দৃশ্যপট বদলে যায়। আমরা একটি চার্চ দেখতে পাই, যেখানে একদল মানুষ প্রার্থনা সঙ্গীত গাইছে। সেই দলে গান গাইছিলেন এক বৃদ্ধা, যার নাম জংসুন। তার ছেলে জিনতে সেই চার্চে পিয়ানো বাজায়। কিন্তু মজার ব্যাপার হলো, সে পিয়ানো বাজানোর সময় মোবাইলে গেম খেলতে এতটাই ব্যস্ত থাকে যে তার পিয়ানোর সুর প্রার্থনার সুরের তালের সাথে মেলাতে পারছিল না। বাড়ি ফেরার পথে জিনতে পুরোপুরি তার মোবাইল গেমে ঢুকেছিল। মা ভালোবেসে বলেন, বাবা তুই তো খুব সুন্দর পিয়ানো বাজাস, আমার যে কত ইচ্ছা তোকে একটা বড় মঞ্চে পিয়ানো বাজাতে দেখব, কিন্তু তুই যদি সারাদিন শুধুই গেম খেলতে থাকিস তাহলে জীবনে এগোবি কি করে? কিন্তু এই কথাগুলো জিনতের কানে ঢোকে না। সে নিজের জগতেই মগ্ন থাকে। আসলে জংসুন তার ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, কিন্তু তার একটাই চিন্তা, তার অবর্তমানে এই পৃথিবীতে ছেলেটা কিভাবে একা থাকবে। কারণ জিনতে অটিস্টিক, সে অন্য মানুষের সাথে ঠিকভাবে মিশতে বা কথা বলতে পারে না। এই চিন্তাটাই সারাক্ষণ মাকে কুড়ে কুড়ে খায়। অন্যদিকে কিম জিমে একজন বক্সারের সাথে প্র্যাকটিস করছিল। হঠাৎ সে এমন এক জোরদার ঘুষি মারে যে বক্সারটা গুরুতর আহত হয়ে পড়ে। এতেই জিমের মালিক রেগে আগুন হয়ে যায় আর কিমকে বকতে শুরু করে। কিছুদিন পরে ছেলেটার অলিম্পিকে যাওয়ার কথা, আর তুই কিনা ওর এই অবস্থা করলি। তোর মতো লোকের এখানে থাকার কোনো দরকার নেই, এখনই বেরিয়ে যায় এখান থেকে। এভাবেই বেচারা কিমের চাকরিটা চলে যায়। এখন তার কাছে না আছে কোনো কাজ, না আছে থাকার জায়গা। রাতের বেলা সে একটা লাইব্রেরিতে গিয়ে আশ্রয় নেয়, যেখানে তার মতো আরো অনেক গৃহহীন মানুষ বই পড়ার অজুহাতে ঘুমাতে আসে। এদিকে জিনতে বাড়িতে প্রতিদিনের মতোই গেম খেলছিল। পাশের বাড়ির একটা মেয়েও তার সাথে খেলতে বসে, কিন্তু সে প্রতিবারই জিনতের কাছে হেরে গিয়ে বলে, তোর তো কোনো বন্ধু নেই, তবুও আমি রোজ তোর সাথে খেলতে আসি। জানিস কেন? কারণ আমি বড় হয়ে তোকে বিয়ে করব। কিন্তু তুই যদি আমাকে এভাবেই হারাতে থাকিস তাহলে কিন্তু আমি তোকে বিয়ে করব না। তবে এই ভালোবাসা বা বিয়ের মতো বিষয়গুলো জিনতের মাথায় ঢোকে না। কিম তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়, যার নাম পার্ক, এবং সে একজন মেকানিক। হঠাৎ বৃষ্টি নামলে তারা দুজনেই একটা রেস্টুরেন্টে আশ্রয় নেয়। কাকতালীয়ভাবে সেই রেস্টুরেন্টে জিনতের মা অর্থাৎ জংসুন টেবিল পরিষ্কারের কাজ করতেন। যখন তিনি কিম আর পার্কের টেবিলটি পরিষ্কার করতে আসেন, তখন কিমকে দেখে তিনি একেবারেই চমকে ওঠেন। কিমও তাকে দেখে একেবারে স্তব্ধ হয়ে যায় এবং দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। জংসুনও তার পিছু পিছু ছুটে গিয়ে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুই কিম না? আমি তোর মা, চিনতে পারছিস না? কেমন আছিস তুই? কিন্তু কিম কোনো উত্তর না দিয়ে চুপচাপ গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। জংসুন তাকে ভেতরে নিয়ে গিয়ে বলেন, এতগুলো বছর তুই কোথায় ছিলি বাবা? মিলিটারি সার্ভিস শেষ হওয়ার পর তুই তো একেবারে উধাও হয়ে গেলি। আমি তোকে কোথায় না খুঁজেছি। 10টা বছর তোর একবারও মায়ের কথা মনে পড়েনি। কিন্তু কিম একটা কথাও না বলে সেখান থেকে চলে যায়। সে তখন নেশায় ছিল, আর রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা মারে। অন্যদিকে জংসুন মনে মনে কষ্ট পাচ্ছিলেন যে এত বছর পর ছেলের সাথে দেখা হলো, অথচ সে একটা কথাও বলল না। রাতে জিনতে তার পাশে এসে শুলে তিনি বলেন, জানিস আজ তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমি ভেবেছিলাম এবার আমার চিন্তা কিছুটা কমবে, আমার পরে সে তোকে সামলে নেবে, কিন্তু সে তো আমার সাথে একটা কথাও বলল না, বরং মুখ ফিরিয়ে চলে গেল। কিন্তু মায়ের এই আবেগঘন কথার কোনো প্রভাবই জিনতের উপরে পড়ে না। সে তখনও তার গেমেই মগ্ন ছিল।
অ্যাক্সিডেন্টে আহত কিমকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটা বিলাসবহুল হাসপাতালের ঘরে আবিষ্কার করে। সুস্থ হওয়ার পর তাকে এক রাজপ্রাসাদের মতো বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার সামনে বিশাল টেবিলে নানা ধরনের খাবার সাজানো ছিল। ক্ষুধার্ত কিম পেট ভরে খেতে শুরু করে। তার সামনে বসে থাকা এক মহিলা, যিনি ওই বাড়ির মালকিন, বলে ওঠেন, আমি তোমার মতো লোকদের খুব ভালো করে চিনি। বড় লোকদের গাড়ির সামনে ইচ্ছা করে ঝাঁপিয়ে পড়ো, তারপর টাকা আদায়ের ধান্দা করো। কিন্তু তার মেয়ে হ্যান বলে, মা প্লিজ, ও ইচ্ছা করে আমার গাড়ির সামনে আসেনি, ভুল করে ও রাস্তার মাঝে চলে এসেছিল। কিন্তু সেই মহিলা কিমকে অপমান করতেই থাকে। এবার রাগে কিম বলে ওঠে, আমার আপনার টাকার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো জানেন না, আমি একজন দক্ষ বক্সার। এখন আমার পরিস্থিতি খারাপ বলে রাস্তায় ঘুরতে হচ্ছে। তার মানে এই না যে আপনি যা খুশি তাই বলবেন। এই বলে কিম উঠে গিয়ে একটা দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখে ওটা আসলে বাথরুমের দরজা। মনে মনে সে ভাবে, এই বড় লোকেরা সব জায়গায় দরজা লাগিয়ে রাখে। তারপর সে সঠিক দরজা দিয়ে বেরিয়ে যায়। এদিকে জংসুন কিমকে খুঁজতে খুঁজতে পার্কের গ্যারেজে পৌঁছান। পার্ক তাকে কিমের ঠিকানা বলে দেয়। কিম তখন রাস্তায় দাঁড়িয়ে কিছু প্রচারপত্র বিলি করছিল আর মুখে একটা রুটি পুড়ে রেখেছিল। জংসুনকে দেখে সে রুটিটা মুখ থেকে নামিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? পার্ক আপনাকে কিছু বলেছে? জংসুন বলেন, না তেমন কিছু না, তোর জন্য চিন্তা হচ্ছিল তাই চলে এলাম। তোর থাকার জন্য বাড়ি আছে তো? কিম ব্যঙ্গ করে বলে, আপনার কি মনে হয় আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর রাতে লাইব্রেরিতে ঘুমাই? জংসুন বলেন, পার্ক তো সেরকমই কিছু বলল। এবার কিম রেগে গিয়ে বলে, তাহলে তো সেই সবই বলে দিয়েছে। হ্যাঁ, আমার থাকার কোনো জায়গা নেই, আপনার তো বাড়ি আছে তাই না? চলুন ওখানেই যাই। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে সে মায়ের সাথে বাড়িতে যেতে রাজি হয়ে যায়। আজ জংসুনের খুশির কোনো সীমা ছিল না। তিনি বাড়িতে কিমের জন্য দারুণভাবে ওয়েলকাম করার ব্যবস্থা করেন। তিনি জিনতেকে বলেন, দেখ বাবা, তোর বড় ভাই এসেছে। কিন্তু জিনতের সেদিকে কোনো খেয়ালই নেই, তার চোখ ফোনের স্ক্রিন থেকে সরছে না। জংসুন কিমকে বলেন, এটা তোর ছোট ভাই জিনতে। কিম বলেন, আমার কোনো ভাই নেই, আর ও এমন অদ্ভুত আচরণ কেন করছে? তখন জংসুন জানায় যে জিনতে লেভেল 2 অটিজম আছে, কিন্তু সে খুব প্রতিভাবান একটা ছেলে। তিনি বলেন, তুই জিনতের ঘরে থাক, আমি আর জিনতে অন্য ঘরে ঘুমিয়ে নেব। রাতে কিম মায়ের হাতে রান্না খায় আর জিজ্ঞেস করে, এই ঘরে থাকা আর খাওয়ার জন্য তোমাকে কত ভাড়া দিতে হবে? মা চমকে গিয়ে বলেন, এসব কি বলছিস বাবা? এটা তো নিজের বাড়ি, তুই নিজের মাকে ভাড়া দিবি? চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। মাঝরাতে কিম অনুভব করে তার গায়ের উপর কারো পা। আসলে জিনতের এই ঘরে ঘুমানোর অভ্যাস ছিল। সে ঘুমের ঘরে নিজের পুরনো ঘরে এসে আবার ঘুমিয়ে পড়েছিল। কিম চমকে উঠে লাইট জ্বালাতেই জিনতে জেগে ওঠে। সে তো ভুলেই গিয়েছিল যে বাড়িতে কিম এসেছে। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, আমার ঘরে কেউ ঢুকে পড়েছে। কিম তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু জিনতে চিৎকার করতেই থাকে। শেষে কিম তার মুখে একটা হালকা ঘুষি মেরে দেয়। জিনতে ছিটকে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই আওয়াজ শুনে জংসুন ছুটে এসে কিমকে বলেন, বাবা, জিনতের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তাই ও এখানে এসে ঘুমিয়ে পড়েছে। জিনতে ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। জংসুন তাকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন কিম পার্কে একটা চাকরির কথা বলে। পার্ক জানায়, লি নামের একজন মিক্সড মার্শাল আর্টস ফাইটারের প্র্যাকটিসের জন্য একজন সত্যিকারের ফাইটার পার্টনার দরকার। যদি কিম নির্বাচিত হয় তবে প্রতিটি ম্যাচের জন্য অনেক টাকা পাবে। কিন্তু সমস্যাটা হলো কিম একজন বক্সার, আর MMA তে কিকিং, রেসলিং সহ আরো অনেক কিছু থাকে যা কিম জানে না। তবুও টাকার লোভে সে রাজি হয়ে যায়। এরপর লির সাথে তার ফাইট শুরু হয়। কিম ঘুষি আটকাতে পারলেও লির কিক এবং অন্যান্য মুভমেন্ট সে কিছুতেই সামলাতে পারছিল না। হঠাৎ লি তার মাথায় এমন জোরে কিক করে যে কিম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। এভাবে মার খেয়ে রাগে গজগজ করতে করতে কিম বাড়ি ফেরে। সে দেখে জিনতে পাশের বাড়ির মেয়েটির সাথে ভিডিও গেম খেলছে। কিম দেখা মাত্রই জিনতে একটা হেলমেটের মতো কিছু একটা পরে নেয়, এই ভয় যে কিম আবার তাকে ঘুষি মেরে দেয় কিনা। গেমে এবারও জিনতে যেতে। মেয়েটি বলে, তোকে তো এই গেমে কেউই হারাতে পারবে না। তখন কিম বলে, আমি হারাবো ওকে। এই বলে সে জিনতের সাথে স্ট্রিট ফাইটার খেলতে বসে, কিন্তু জিনতে তাকেও হারিয়ে দেয়। এরপর কিম মেয়েটির সাথে খেলে, কিন্তু সেখানেও সে কিক ডিফেন্ড করতে না পেরে হেরে যায়। মেয়েটি তাকে খেপিয়ে বলে, আপনি চাইলে আমি আপনাকে গেম খেলা শেখাতে পারি,
ব্যাস আর যায় কোথায়। রাগে কিম দরজায় একটা ঘুষি মারে, আর সেই আওয়াজে জিনতে ভয়ে সোফায় গুটিসুটি মেরে বসে পড়ে। কিম চেঁচিয়ে বলে, এটাকে বলে বক্সিং, কিন্তু তোরা তো লাথিও মারিস। মাথায় লাথি লাগলে যে কি পরিমাণ ব্যথা হয় তোরা কি বুঝবি? এভাবেই সে নিজের জমে থাকা রাগ ওদের উপরে ঝেড়ে ফেলে। পরের দৃশ্যে কিম যখন রাস্তায় নোটিশ বিলি করছিল তখন সেখানে হ্যান আসে। সে কিমকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে প্রথমে ক্ষমা চায় এবং বলে, আমার মায়ের কথাই কিছু মনে করো না, তোমার যদি টাকার প্রয়োজন হয় তবে নিঃসংকোচে আমাকে বলতে পারো। কিম তার কাছে 1.5 লক্ষ ওন চায়, আর হ্যান সাথে সাথেই টাকার ব্যবস্থা করে দেয়। তখন কিম লক্ষ্য করে যে হ্যানের হাঁটা চলা কিছুটা অস্বাভাবিক। পরে সে জানতে পারে একটি দুর্ঘটনায় হ্যানের একটি পা নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন একটি কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটে। এই কারণে সে কিমকে ধাক্কা মারার পর এতটা সহানুভূতিশীল ছিল। কিম টাকা নিয়ে বাড়িতে এসে আলমারিতে একটা কাগজ লাগায়, যেখানে বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর একটা উক্তি লেখা ছিল। অসম্ভব শব্দটি আসলে সত্যি নয়, এটি কেবল একটি মতামত। এই বিশ্বাস নিয়ে কিম বেঁচে আছে যে একদিন সে অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন হবেই। অন্যদিকে জংসুনকে একজন একটি বড় সঙ্গীত প্রতিযোগিতার নোটিশ দেখিয়ে বলে, এই প্রতিযোগিতাটি পিয়ানো বাদকদের জন্য। আপনার ছেলে অসাধারণ পিয়ানো বাজায়, এতে ও অংশ নিলে নিশ্চয়ই জিতবে, আর ওর জীবনটাই বদলে যাবে। মা নোটিশটি যত্ন করে রেখে দেন। বাড়িতে সবাই মিলে যখন খাচ্ছিল মা কিমকে বলেন, বাবা কাল আমার একটু বেশি কাজ আছে, তুই কি জিনতেকে একটু ওয়েলফেয়ার সেন্টারে নিয়ে যেতে পারবি? কিম রাজি হতেই জিনতের হাত পা ভয়ে কাঁপতে শুরু করে। ভয়ের চোটে সে প্যান্টে প্রস্তাব করে দেয়। কিম বিরক্ত হয়ে পা ধুতে চলে যায়। পরে মা কিমকে বোঝান, বাবা আমার পরে তোকেই তো এসব দেখতে হবে। কিম বলে, আমি কেন করব? ওকে বাড়িতে না রেখে কোনো হাসপাতালে ভর্তি করিয়ে দিন। এই কথাটা শুনে মায়ের মনটা একেবারেই ভেঙে যায়। পরদিন কিম জিনতেকে নিয়ে ওয়েলফেয়ার সেন্টারে যাচ্ছিল। বাসে একটাই সিট খালি ছিল। কিম জিনতেকে দাঁড় করিয়ে রেখে নিজে আয়েশ করে বসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ জিনতে তাকে জাগিয়ে বলে যে তার টয়লেট পেয়েছে। কিম বাস থামিয়ে নামে, কিন্তু আশেপাশে কোনো পাবলিক টয়লেট ছিল না। এছাড়া জিনতে আর নিয়ন্ত্রণ করতে না পেরে একটি অ্যাপার্টমেন্টের বাগানে কাজ সেরে ফেলে। সিকিউরিটি গার্ড পুলিশকে ফোন করলে তাদের থানায় যেতে হয়। পুলিশ অফিসার 3000 ওন জরিমানা দিতে বলে। অনেক তর্কাতর্কির পর কিম জরিমানা দেয় এবং বাগান পরিষ্কার করে। বাড়ি ফিরতে রাত হয়ে যায়। মা যখন জানতে পারেন যে তারা থানায় গিয়েছিল, তিনি কিমকে ভীষণ বকাঝকা করেন। আমি জানতাম তুই কোনো না কোনো ঝামেলা করবি। একদিনের জন্য তোকে ওর দায়িত্ব দিয়েছিলাম, আর তুই ওকে থানায় নিয়ে গেলি। তুই কোনো কাজের না, তোর উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। বাবার কথা শুনে কিম চমকে যায়। মা বলেন, তোর বাবা যেমন ছিল তুইও ঠিক তেমনই। দুজনে মিলে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। কিম কষ্ট পেয়ে কিছু না বলে বেরিয়ে যায়। পরে জিনতের কাছে পুরো ঘটনা শুনে মায়ের খুব অনুশোচনা হয় যে তিনি না জেনেই কিমকে কত কি বলে ফেলেছেন। এদিকে কিম রাগে সোজা লির কাছে গিয়ে আবারও মারামারি শুরু করে দেয়। আসলে ছোটবেলায় কিমের বাবা তার মায়ের উপর খুবই অত্যাচার করত এবং কিমকেও মারত। মা সেই অত্যাচার সহ্য করতে না পেরে অটিস্টিক ছেলে জিনতেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু কিমকে বাবার কাছেই রেখে যান। বাবা মা ভাই থাকা সত্ত্বেও কিমকে অনাথের মতো বড় হতে হয়েছে। এইসব পুরনো কথা ভাবতে ভাবতেই সে লির সাথে লড়ছিল। রাতে যখন কিম বাড়ি ফেরে, জিনতে তাকে দেখে আবারও ভয় পেয়ে যায়। কিম তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে শোয়ায় এবং তার মাথা থেকে হেলমেটটা খুলে দিয়ে বলে, ভয় পাস না, তোকে আর মারবো না। সেই রাতে দুজনেরই খুবই ক্ষুধা পায়। তারা একসাথে নুডলস রান্না করে খায় এবং সারা রাত ধরে গেম খেলে। সকালে মা এসেই দুই ভাইকে একসাথে ঘুমাতে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। কিমকে টাকার দরকার পড়লে পার্ক তাকে টুর্নামেন্টে অংশ নেওয়ার পরামর্শ দেয়, যার জন্য 2-3 মিলিয়ন ওন প্রয়োজন। তখন কিম বাড়িতে এসে মায়ের কাছে জানতে পারে যে মা 1 মাসের জন্য বুসান যাচ্ছেন, যেখানে তাদের রেস্টুরেন্টের নতুন শাখা খুলেছে। সেখানে কাজ করলে তিনি দ্বিগুণ মাইনে পাবেন। তিনি কিমকে জিনতের খেয়াল রাখতে এবং পিয়ানো প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্য করতে বলেন। তিনি আরো বলেন যে জিনতে কোনোদিন কারো কাছে পিয়ানো শেখেনি, সে শুধু শুনে শুনেই বাজাতে শিখেছে। প্রতিযোগিতায় জিতলে 5 মিলিয়ন ওন পুরস্কার পাওয়া যাবে, যার অর্ধেক কিমকে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কিম টাকার প্রয়োজনে রাজি হয়ে যায়। এরপর একদিন কিম দেখে কিছু ছেলে জিনতে ও পাশের বাড়ির মেয়েটিকে বিরক্ত করছে। কিম গিয়ে তাদের এমন ধোলাই দেয় যে তারা পালিয়ে যায়। সে জিনতেকে বলে, এরপর থেকে আর কারো কাছেই মার খাবি না, নিজেকে এভাবে রক্ষা করবি। পরদিন কিম জিনতেকে বক্সিং শেখাতে শুরু করে। একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে মা দেখেন যে তাদের কোনো পারিবারিক ছবি নেই। তিনি
রেস্টুরেন্টের কর্মীকে ছবি তুলে দিতে অনুরোধ করেন, কিন্তু সে জানায় যে তারা শুধু জন্মদিনের পার্টিতেই ছবি তোলে। তখন কিম বলে, আজ আমার জন্মদিন। কর্মীটি তার আইডি দেখতে চাইলে কিম এমনভাবে তার দিকে তাকায় যে সে ভয় পেয়ে দুটো ক্লাউনের টুপি এনে দেয়। তারা সবাই মিলে মজা করে জন্মদিন পালন করে এবং একটি সুন্দর পারিবারিক ছবি তোলে। রাতে কিম আর তার মা একসাথে বসে কথা বলছিলেন। মা পুরনো দিনের ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন, আমার পরে জিন্তের হাতটা কখনো ছাড়িস না বাবা, শুধু ওর পাশে থেকে বলিস আমি আছি। পরের দিন মা বুসানোর জন্য রওনা দেন। কিম তাকে কথা দেয় যে সে জিন্তের খুব ভালোভাবে খেয়াল রাখবে। মায়ের যাওয়ার পর কিম জিন্তেকে নিজের সাথে নোটিশ বিলি করার কাজে নিয়ে যায়, কিন্তু জিন্তে একটাও নোটিশ বিলি করতে পারে না। কিম রেগে গিয়ে তাকে বলে, আমি ফিরে আসা পর্যন্ত তোর হাতে যেন একটাও নোটিশ না থাকে। কিন্তু ফিরে এসে সে দেখে জিন্তে সেখানেই নেই। খুঁজতে খুঁজতে সে দেখে এক জায়গায় ভিড় জমে আছে আর জিন্তে সেখানে রাখা একটা পিয়ানো বাজাচ্ছে। তার বাজনা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং তাকে টাকাও দেয়। কিমও তার ভাইয়ের প্রতিভা দেখে অবাক হয়ে যায়। পরে কিম জানতে পারে জিন্তে আসলে হ্যানের ইউটিউব ভিডিও দেখে পিয়ানো বাজাতে শিখেছে। সে জিন্তেকে নিয়ে হ্যানের কাছে যায় এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সাহায্য চায়। প্রথমে হ্যান রাজি না হলেও জিন্তে যখন হ্যানের সুর করা একটা মিউজিক বাজিয়ে শোনায় তখন হ্যান মুগ্ধ হয়ে যায়। হ্যানের মাও খুবই খুশি হয়, কারণ দুর্ঘটনার পর থেকে হ্যান আর পিয়ানো বাজাতো না, কিন্তু জিন্তের কারণে সে আবার পিয়ানোতে হাত দিয়েছে। তিনি জিন্তেকে প্রতিযোগিতায় সুযোগ করে দেন। জিন্তে মঞ্চে উঠে প্রথমে একটু ভয় পেলেও যখন সে বাজাতে শুরু করে তখন তার সুরের জাদুতে সবাই মুগ্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল জিন্তেই প্রথম পুরস্কার পাবে, কিন্তু বিচারকরা তাকে কোনো পুরস্কারই দেন না। পরে হ্যান জানতে পারে যে জিন্তে অটিস্টিক হয় প্রতিযোগিতার ভাবমূর্তি নষ্ট হবে, এই ভেবে তাকে পুরস্কার দেওয়া হয়নি। হ্যান বিচারকদের বোঝায় যে জিন্তের মতো একজন স্বশিক্ষিত প্রতিভাকে পুরস্কৃত করলে তাদের প্রতিযোগিতার সম্মান আরো বাড়বে। কিমের মায়ের আজ বুসান থেকে ফেরার কথা। কিম নোটিশ বিলি করার সময় হঠাৎ দেখে জিন্তে উধাও হয়ে গেছে। সে তাকে পাগলের মতো খুঁজতে থাকে। বাড়ি ফিরে দেখে মা ফিরে এসেছেন। তিনি জিন্তের কথা জিজ্ঞেস করলে কিম বলে যে সে হারিয়ে গেছে। মা তাকে বকতে শুরু করেন। দুজনে মিলে জিন্তেকে খুঁজতে বেরোয় এবং দেখে যে জিন্তে এক জায়গায় দাঁড়িয়ে হেডফোনে গান শুনছে। কিম রেগে তাকে মারতে গেলে মা তাকে থামিয়ে দেন এবং বলেন, ওর খেয়াল রাখা তোর দায়িত্ব ছিল। ঠিক তখনই কিমের নজর পড়ে যে মায়ের মাথায় চুল নেই, তিনি একটি টুপি পরে আছেন। কিমের সন্দেহ হলে সে রেস্টুরেন্টে গিয়ে খোঁজ নেয় এবং জানতে পারে যে বুসানে কোনো নতুন শাখা খোলেনি। তার মা আসলে 1 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। কিম হাসপাতালে গিয়ে জানতে পারে যে তার মায়ের ক্যান্সার হয়েছে এবং কেমোথেরাপির কারণে তার সব চুল পড়ে গেছে। এই সত্যিটা জেনে কিমের পায়ের তলার মাটি সরে যায়। পরদিন সে তার বাবাকে জেলে দেখতে যায় এবং তার সমস্ত ক্ষোভ উগরে দেয় এবং সে তার বাবাকে বলে যে মায়ের সমস্ত কষ্টের জন্য সেই দায়ী। এরপর সে মায়ের কাছে ফিরে আসে। মা তাকে বলেন, আমার পরে তোকে আর ভাইয়ের দায়িত্ব নিতে হবে না, তুই জিন্তেকে ওয়েলফেয়ার সেন্টারে রেখে আসিস। এই কথা শুনে কিম কান্নায় ভেঙে পড়ে। এদিকে হ্যানের মায়ের চেষ্টায় জিন্তে একটি বড় অর্কেস্ট্রারে পিয়ানো বাজানোর সুযোগ পায়। কিম তার অসুস্থ মাকে হুইল চেয়ারে করে সেই অনুষ্ঠানে নিয়ে আসে। নিজের ছেলেকে এত বড় মঞ্চে বাজাতে দেখে মায়ের স্বপ্ন পূরণ হয় এবং তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। অনুষ্ঠানের পর কিম জিন্তেকে হাসপাতালে নিয়ে আসে। মা জিন্তেকে শেষবারের মতো আদর করে বলেন, নিজের খেয়াল রাখিস বাবা, আর বড় ভাইয়ের কথা শুনিস। সেই রাতেই মা মারা যান। মায়ের ফিউনারেলের পর কিম জিন্তেকে ওয়েলফেয়ার সেন্টারে ছাড়তে নিয়ে যায়। রাস্তা পার হওয়ার সময় জিন্তে তাড়াহুড়ো করলে কিম শক্ত করে তার হাত ধরে এবং সাবধানে তাকে রাস্তা পার করায়। মায়ের কথাগুলো তার মনে পড়ে যায়, শুধু ওর হাতটা ধরে ওর পাশে থাকিস বাবা। তখন কিম ঠিক করে ফেলে সে তার ভাইকে আর একা ছাড়বে না। সে জিন্তেকে নিয়েই বাকি জীবনটা কাটাবে। 2 ভাই একসাথে এক নতুন জীবনের পথে এগিয়ে যায়। আর এই আশার আলোতেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি গল্পটি আপনাদের হৃদয়ে একটু সাড়া দেয়, আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের অনুভূতি অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই ধরনের আরো গল্প পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।